মেঘালয় উত্তর পূর্ব ভারতের অন্যতম এক শৈলরাজ্য এই মেঘালয়, যেখানকার পাহাড়, নদী, ঝর্ণার দৃশ্য বলে বলে টেক্কা দেয় পাশ্চাত্যের বিভিন্ন দর্শনীয় স্থানকে। প্রকৃতি এখানে যতটাই সুন্দর, ততটাই সুন্দর এখানকার মানুষ। আমার 3 দিনের মেঘালয় ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিও সিরিজের মাধ্যমে। চলুন তবে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আজকে নতুন পর্বের একটা নতুন ভিডিও সিরিজে। আজ 29শে মার্চ সকাল 6:50। আজকে রবিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গুয়াহাটি স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আগামী 2 দিন 3 রাত আমার প্ল্যান হচ্ছে মেঘালয় ঘোরার। প্রথমে আমার এখান থেকে গন্তব্য হচ্ছে শিলং। সেই দিন গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে প্রথমে আমি চলে গিয়েছিলাম IRCTC এর ফুড প্লাজাতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছিলাম ছোলা বাটোরা। 2 পিস ছোলা বাটোরার দাম নিয়েছিল 80 টাকা। মেঘালয়ের রাজধানী শিলং যাওয়ার রিজার্ভ গাড়ি গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে পাওয়া গেলেও শেয়ার গাড়ি করতে কিন্তু আসতে হবে পল্টন বাজারের দিকে। সেই দিন আমি সিট বুক করেছিলাম শেয়ার গাড়িতে এবং সেই কারণে আমাকে গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ক্রস করে চলে যেতে হয়েছিল পল্টন বাজারের দিকে। গুয়াহাটি স্টেশনে পল্টন বাজার সাইড দিয়ে নেবে। এখন গাড়ির খোঁজ করছি। মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে গাড়ি নেয় শিলং যাওয়ার জন্য গুয়াহাটি স্টেশন থেকে। সেই দিন আমি সিট বুক করেছিলাম এই মারুতি সুজুকি ডিজায়ার গাড়িটিতে, যার ভাড়া বাবদ আমাকে দিতে হয়েছিল 450 টাকা। এবার কথা হচ্ছে, আপনারা যারা কলকাতা দিক দিয়ে আসবেন তারা গুয়াহাটিতে আসবেন কি করে? তো গুয়াহাটিতে আসার ট্রেন ব্যবস্থা আছে, অনেকগুলি ট্রেন যেগুলো হাওড়া স্টেশন থেকে, কলকাতা স্টেশন থেকে এবং শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। যেমন হাওড়া থেকে ছাড়ে সবথেকে ভালো যেটা ট্রেন, আমার মতে সবথেকে বেস্ট ট্রেন, সময়টা অনেক কম নেয়, সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। এছাড়া কামরূপ এক্সপ্রেস আছে। আর শিয়ালদা দিয়ে আসতে গেলে আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে। কলকাতা স্টেশন দিয়ে আসতে গেলে কাজিরাঙ্গা এক্সপ্রেস আছে। তো অনেকগুলো ট্রেন আছে যেগুলো কলকাতা থেকে আপনাকে গুয়াহাটি স্টেশনে পৌঁছে দেবে। এবং এছাড়া আপনি যদি ফ্লাইটে আসতে চান, যদি প্লেনে আসতে চান, তাহলে অনেক ফ্লাইট আছে দিনে আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে ছেড়ে গুয়াহাটি এয়ারপোর্টে আপনাকে নামিয়ে দেবে। তো সেখান থেকে আপনি অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন শিলং যাওয়ার। তো আপনি সেখান থেকে গাড়ি বুক করে শিলংয়ে পৌঁছে যেতে পারেন। গুয়াহাটি স্টেশন থেকে শিলংয়ের দূরত্ব 95 কিলোমিটার। সেদিন শিলং পৌঁছতে আমার সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। এই মেঘালয় শব্দটি শুনলে বাংলা শব্দ বলে মনে হলেও এই শব্দের আসল উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। দুটি ভিন্ন সংস্কৃত শব্দ মেঘ ও আলয়। আলয় শব্দের বাংলা অর্থ ঘর। এই দুটি সংস্কৃত শব্দ মিলিয়ে এই রাজ্যের নাম মেঘালয়। বিশ্বের সর্বাধিক আর্দ্রতাপূর্ণ রাজ্য হওয়ার কারণে মেঘেদের দল প্রায় সারা বছরই এখানকার আকাশে খেলা করে বেড়ায়। এখন সকাল 9:50। গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে মোটামুটি 43 কিলোমিটার মতো আগে এসে এখানে গাড়ি দাঁড়ালো। তো ড্রাইভার বললেন যে তিনি ব্রেকফাস্ট কিছু করেননি, তো তিনি ব্রেকফাস্ট করবেন। তো আমি তো ব্রেকফাস্ট করে এসেছি।
ফলে আমার আর খাওয়ার দরকার নেই, ডাইরেক্ট শিলং পৌঁছে সেখানেই লাঞ্চ করে নেবো। যাই হোক, রাস্তা অসাধারণ ছিল। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6, গুয়াহাটি থেকে ডাইরেক্ট মেঘালয় যাচ্ছে, শিলংকে কানেক্ট করছে। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা আকাশ। যদিও মেঘালয় যাচ্ছি মেঘের আলোয়, বৃষ্টি পাবো না সেটা তো হয় না, বৃষ্টি তো থাকবেই সাথে। কিন্তু তবু বৃষ্টি হলে, মেঘলা থাকলে আকাশে মনটা একটু বিষণ্ণ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতি তার নিজের মতো করে চলবে এবং তার সাথেই আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন। শিলং শহরে ঢোকার প্রায় 15 কিলোমিটার আগে রাস্তার ডান পাশে দেখা পেলাম 1960-এর দশকে বাঁধ নির্মাণের ফলে তৈরি উমিয়াম লেকের। এই উমিয়াম লেকের স্থানীয় নাম বড়াপানি। অপরূপ সুন্দর বনানীর মাঝে এই বিশালাকৃতি হ্রদের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আপনারা চাইলে এই উমিয়াম লেক দর্শন শিলং সাইট সিনের সময় করে নিতে পারেন। সময় 11:22, পৌঁছালাম শিলংয়ে। তো এখন আমি রয়েছে হচ্ছে পুলিশ বাজার চক, যেটা হচ্ছে শিলংয়ের মেন প্রাণকেন্দ্র। এটা হচ্ছে পুলিশ বাজার চক। এই মুহূর্তে আমার কাজ হচ্ছে হোটেল খুঁজে দেখা, প্রপার বাজেটের মধ্যে হোটেল দেখা, তারপর আপনাদের দেখাচ্ছি। সকাল 12:11। তো অনেক খোঁজাখুঁজি করার পর একটা হোটেল পেলাম, মোটামুটি ডিসেন্ট রুম। এবং হোটেলের রুম খুঁজতে গিয়ে যেটুকু বুঝলাম যে শিলংয়ের হোটেল রুম চার্জ বেশ মারাত্মক। তো যাই হোক, যে রুমটা আমি এখন রয়েছি এই রুমটা নিয়েছে 1000 টাকা। তো মোটামুটি ঠিকঠাকই রুম। যে কটা বাকি হোটেলে দেখলাম সিঙ্গেল বেডরুম, সবই বলছে 1000 টাকা। কিন্তু সেই রুমগুলোর থেকে, সেই হোটেলের রুমগুলোর থেকে আমার মনে হলো এই হোটেলের রুমটা বেশ ভালো। হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রেস এবং এটা অবস্থিত হচ্ছে শিলংয়ের যে পুলিশ বাজার চক, সেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে যেটার নাম হচ্ছে জেল রোড। তো জেল রোডে অবস্থিত এই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রেস। তো ছোট রুম, কিন্তু রুমটা ডিসেন্ট, অ্যাটাচ বাথরুম আছে। আপনাদের দেখাচ্ছি হোটেল রুম। এই যে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা টিভি রয়েছে। টিভিতে আমি দেখি না, কারণ হোটেলে এসে আমার টিভি দেখার শখ হয় না। আর এই যে একটা মিরর রয়েছে, আয়না। আর এইদিকে দরজা, বাইরে যাওয়ার দরজা, প্রবেশের দরজা। আর এই হচ্ছে বাথরুমটা একটু অপরিষ্কার, কিন্তু যা রয়েছে তাতে কাজ চলে যাবে। এই বেসিন, এদিকে কোমোড, উপরে গিজার রয়েছে গরম জলের জন্য। তো একটু অপরিষ্কার, কিন্তু সিঙ্গেল পার্সনের জন্য কাজ দিব্যি চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু রুমটা বেশ ডেকোরেটেড। আর এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবে কিছু জিনিস রাখা যায়, কিন্তু আমি বেসিক্যালি রাখি না, কারণ বেরোনোর সময় যদি ভুলে যাই জিনিস ফেলে দিয়ে চলে যাব, ওই জন্য জেনারেলি রাখি না, আমি ব্যাগের মধ্যে রেখে দিই। আর এখানে টেবিল রয়েছে, আর এখানে রিসেপশনে কল করার জন্য একটা ফোন রয়েছে। তো যাই হোক, খোঁজাখুঁজি করার পর এই হোটেলের এই রুমটা মনে হলো যে মোটামুটি ডিসেন্ট থাকার মতো। তো আমি তো 3 দিনের জন্য বুক করলাম, তো 3000 টাকা আমাকে পে করতে হবে। আর একটা জিনিস, এখানে একটা ডাস্টবিন রয়েছে, সেটাও ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। আর বেডটা বেশ ভালোই, খারাপ না, বেশ নরম আছে, বেশ ভালো, রাতে ঘুমটা ভালো হবে। যাই হোক, তো এখন তো এই পর্যন্তই। এরপরে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে বেরোবো লাঞ্চ করতে। আপনারা সঙ্গে থাকুন। সেই দিন লাঞ্চ করতে আমি চলে গিয়েছিলাম শিলংয়ের জেল রোডের ওপর অবস্থিত বাঙালি খাবার হোটেল সুরুচি হোটেলে। পুরো বাঙালি ঘরোয়া রান্না বেশ টেস্ট আছে। আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো একবার দাম বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আছে বাসমতি চালের ভাত, যেটা নিয়েছে 30 টাকা, আর ডাল নিয়েছে 5 টাকা, বেগুনি নিয়েছে হচ্ছে আপনার 20 টাকা,
আর এখানে ডিমের কারি নিয়েছে 60 টাকা, আর এখানে যে ফুলকপি তরকারিটা আছে সেটা নিয়ে যাচ্ছে 50 টাকা। তো সব মিলে মোটামুটি টোটাল 180 টাকার মধ্যে দুপুরের লাঞ্চ ভরপুর পেট ভালোই হবে। দুপুর 1:34, এখন লাঞ্চ কমপ্লিট করে একটা ট্যাক্সি নিয়ে আমি বেরোলাম হচ্ছে 3টে পয়েন্ট দেখতে। একটা হচ্ছে শিলং পিক, এলিফ্যান্ট ওয়াটারফলস, আর একটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। তো এই 3টে পয়েন্ট দেখে আবার পুলিশ বাজার চকেই ছেড়ে দেবে। এই ট্যাক্সির ভাড়া বাবদ আমাকে দিতে হয়েছিল 1200 টাকা। এই মুহূর্তে শিলংয়ের ওয়েদার খুব একটা ভালো নেই, সেই মেঘলা মতো হয়ে রয়েছে, কিন্তু ভিজিবিলিটি একদমই খারাপ সেটাও নয়। তো আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম, যার গাড়ি আর কি, যে শিলং পিক থেকে ভিউ কেমন পাওয়া যাবে। তো বললো দেখা যাবে, কিন্তু আকাশে মেঘ আছে। नेट में तो पुलिस बाजार चौक दिखाता है। हाँ। आप लोग क्या बोलते हैं? हम लोग भी पुलिस बाजार ही बोलता है, पुलिस बाजार बोलते हैं। अच्छा अच्छा। क्योंकि वो कोयला में ना बाजार नहीं था, कुछ भी नहीं है जब पहला जमाना में ना। तो जब से पुलिस लोग आया रिजर्व पुलिस उधर में, तो वो लोग बाजार बनाया गया, इसलिए उसका नाम मिल गया पुलिस बाजार। आप जाति में खासी हो? हाँ, खासी है। आपका नाम? सिल्वेस्टर। গারো, খাসি ও জয়ন্তী 3টি পাহাড় দিয়ে গঠিত এই রাজ্য, এবং এই 3টি পাহাড়ে বসবাসকারী 3টি ভিন্ন জনজাতির নামও পাহাড়গুলির নাম অনুসারেই হয়েছে। তো মেনলি মেঘালয় 3টে হিলস, যেটা হচ্ছে, যদি আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকের কথা বলি, তাহলে প্রথমে আসে গারো হিলস, তারপর খাসি হিলস, তারপর হচ্ছে জয়ন্তিয়া হিলস। তো শিলং যে জায়গা সেটা অবস্থিত হচ্ছে খাসি হিলসে। এখানে বেসিক্যালি খাসি কমিউনিটির লোকদেরই বেশি দেখতে পাওয়া যায়। ব্রিটিশ শাসনকাল থেকেই মেঘালয় ছিল আসাম রাজ্যের অংশ। 1874 সাল থেকে 1972 সাল পর্যন্ত শিলং ছিল সমগ্র আসামের রাজধানী। 1972 সালে 21শে জানুয়ারি আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় মেঘালয়, ও শিলং হয় মেঘালয়ের রাজধানী। দুপুর 2:05, আর এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম শিলং পিকে। ভিজিবিলিটি ইজ গুড, পারফেক্ট, ইটস অ্যামেজিং ভিউ। দেখুন আপনারা, অসাধারণ দৃশ্য। পুরো শিলং পাহাড় এবং নিচের যে উপত্যকা অঞ্চল পুরো দেখা যাচ্ছে এখান থেকে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের ক্যামেরায়, কিন্তু পুরো ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখানে একটা টাওয়ার রয়েছে, টাওয়ারের উপর উঠে দেখা যাক। আচ্ছা, আমি যে গাড়ি করে এলাম সেটা হচ্ছে একটা স্পট পর্যন্ত এসে সেখানে গাড়ি আমাকে ড্রপ করে দিল। সেখান থেকে নিতে হবে লোকাল গাড়ি, মানে এই শিলং পিকে আসার জন্য সিন্ডিকেট সিস্টেম আর কি। তো লোকাল গাড়ি নিতে হবে। তো লোকাল গাড়ি চার্জ নিল কমপ্লিট হচ্ছে 250 টাকা। সেই গাড়ি করেই হচ্ছে আমাকে পৌঁছে দিল হচ্ছে শিলং পিকে। তো পুরো এরিয়াটা হচ্ছে কমপ্লিট এয়ারফোর্সের আন্ডারে এবং কমপ্লিটলি রেস্ট্রিক্টেড এরিয়া। সম্পূর্ণ চেক করে, আইডি প্রুফ চেক করে এন্ট্রি করাচ্ছে প্রত্যেকটা ট্যুরিস্টকে। অসাধারণ ভিউ। আমি আর একটু উপরে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে অন দ্য ওয়ে শিলং পিকে আসার ক্ষেত্রে যেখানে গাড়ি চেঞ্জ করা হলো, সিন্ডিকেট গাড়ি নেওয়া হলো, সেখান থেকে যে শিলং পিকে আসার রাস্তায় কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, যেহেতু এয়ারফোর্সের দ্বারা পুরো জায়গাটা রেস্ট্রিক্টেড সেই জন্য। কিন্তু পিকে উঠে আসার পর আপনারা ভিডিওগ্রাফি করতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন, তাতে কোনো রেস্ট্রিকশন নেই। আগে যে টাওয়ারটা উঠেছিলাম সেটা বেশ কনজেস্টেড, ওই জন্য আর একটা টাওয়ার দেওয়া রয়েছে ডান সাইডে, সেই টাওয়ারটা উপরে এলাম আর কি।
আকাশ পরিষ্কার থাকলে শিলং পিক থেকে শিলং শহরের অপূর্ব সুন্দর প্যানোরামিক ভিউয়ের সাথে বাংলাদেশেরও কিছু অংশ দেখা যায়। অ্যাকচুয়ালি শিলং পিক হচ্ছে শুধু শিলংয়ের নয়, সমগ্র মেঘালয়ের হাইয়েস্ট পিক। এর উচ্চতা হচ্ছে 6450 ফুট মতো, তো যেটা কি শিলং এবং তথা মেঘালয়ের হাইয়েস্ট পিক। আচ্ছা, এখানে অনেক মানুষ লোকাল খাসি ড্রেস পরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। খাসি জনজাতির কাছে এই শিলং পিক একটি পবিত্র স্থান। স্থানীয় মানুষদের মতে দেবতা লেই শিলং, অর্থাৎ যার নামেই শিলং শহরের নাম, তার বাস এই শিলং পাহাড়েই। আচ্ছা, এই যে লোকাল ড্রেস পরে যে ছবি তুলছে, ভিডিওগ্রাফি করছে, সেখানে আমি জিজ্ঞেস করলাম, তো 100 টাকা করে নেয়। পুরুষ হোক বা মহিলা হোক, দুই ধরনের ড্রেসের জন্য পার পার্সন 100 টাকা করে নেওয়া হয়। আর এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে ওই যে নিচের থেকে যে সিন্ডিকেট গাড়ি ধরে ওপরে আসতে হয় শিলং পিকে, সেই গাড়ির লাইন। তো জাস্ট যে একটা টিকিট দেওয়া হয়েছে, এই যে জাস্ট এই টিকিটটা দেখালে এই গাড়িতে উঠে আবার নিচে চলে যাবেন। দুপুর 2:44, এখন শিলং পিক থেকে নিচে নেমে এলাম। অসম্ভব সুন্দর ছিল শিলং পিক থেকে শিলংয়ের দৃশ্য। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে যেখানে যাব, সেটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। তো আপনারা সঙ্গে থাকুন। শিলং পিক থেকে এয়ারফোর্স মিউজিয়ামের দূরত্ব 8.6 কিলোমিটার। পৌঁছতে সময় লেগেছিল 15 মিনিট। মেঘালয়ের অধিকাংশ ট্যুরিস্ট স্পটগুলোতে মোবাইল নেটওয়ার্কের বেশ সমস্যা রয়েছে, ফলে অনলাইন পে করে সেই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলির এন্ট্রি টিকিট কাটা সম্ভব হয় না। যে কারণে আপনারা মেঘালয় ভ্রমণে এলে বিভিন্ন স্পটগুলিতে যাওয়ার সময় ক্যাশ টাকা অবশ্যই ক্যারি করবেন। এয়ারফোর্স মিউজিয়ামে এন্ট্রি টিকিট মূল্য 40 টাকা এবং মিউজিয়ামের মধ্যে প্রবেশের সময় ভ্যালিড আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক। দু 2004 সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামটি ভারতীয় বায়ুসেনার সাহস, ত্যাগ ও তার সাথে প্রযুক্তিগত উন্নতির নিদর্শন তুলে ধরেছে। এখানে কিছু ওভার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড রাখা রয়েছে, যেমন হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পরমবীর চক্র, দেন মহাবীর চক্র, তারপরে হচ্ছে বীর চক্র। মিউজিয়ামটি ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন এয়ার কমান্ড প্রশাসনের অধীনে রয়েছে। এই এয়ারফোর্স মিউজিয়ামে ভারতের বিমান বাহিনীর বিভিন্ন সময়ের যুদ্ধ ইতিহাস প্রদর্শিত করা হয়েছে।
এয়ারফোর্স মিউজিয়ামের মধ্যে একটি ব্লকে রয়েছে এই কালচারাল গ্যালারি। এই কালচারাল গ্যালারিতে প্রদর্শিত করা হয়েছে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের বিভিন্ন জনজাতির সমৃদ্ধ সংস্কৃতিকে। মিউজিয়ামের ঠিক বাইরে দেখুন, এখানে বিভিন্ন ফাইটার জেট এবং হেলিকপ্টারের মডেল রাখা রয়েছে। দুপুর 3:48 এয়ারফোর্স মিউজিয়াম থেকে বেরিয়ে এসে এখন পৌঁছালাম হচ্ছে এলিফ্যান্ট ফলসে। তো এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের গেট এবং এখান দিয়ে হচ্ছে নিচে নেমে যেতে হবে। সো চলুন যাওয়া যাক নিচে। তো ফলসের সাউন্ড হালকা করে আসছে, শুনতে পাচ্ছি পুরো। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এই এলিফ্যান্ট ফলস দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে 100 টাকা দিয়ে। বৃষ্টি হওয়ার ফলে এখন জলের ধারা বেশ ভালোই রয়েছে এখানে। এটা একটা ছোট্ট ধারা এলিফ্যান্ট ফলসে। তো চলুন মেন ফলসের দিকে যাওয়া যাক। এই জলপ্রপাতটির মোট 3টি ধাপ রয়েছে। সিঁড়ি ধরে একদম নিচে চলে গেলে মূল জলপ্রপাতটি দেখা যায়। মেন ফলসে পৌঁছানোর আগে বেশ কয়েকটি ছোট ছোট ফলস রয়েছে এবং তাতে জলের ধারা বেশ ভালোই রয়েছে। টুরিস্টের সমাগম ভালোই রয়েছে, মানে যেহেতু এখন শিলংয়ে টুরিস্টের জন্য পিক সিজন। এখান দিয়ে দেখুন, এখান দিয়ে জল অজস্র ধারায় ঝরে পড়ছে, এই নিচে চলে যাচ্ছে। এটাই যত সম্ভব মেন এলিফ্যান্ট ফলস। হাতির মতন আকৃতির একটি পাথর এই ফলসের সামনে থাকার কারণে ব্রিটিশরা এই ফলসের নাম এলিফ্যান্ট ফলস রেখেছিল। কিন্তু 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পের ফলে সেই পাথরটি ধ্বংস হয়ে যায়। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমে এলে আবার কিন্তু এত সুন্দর দৃশ্যের সাক্ষী হবেন আপনি। তো আমি বলবো মেঘালয় আসুন, মেঘালয় ঘুরুন, মেঘালয়ে যে দেখার জায়গাগুলো রয়েছে সেগুলো দেখুন, সত্যি খুব ভালো লাগবে। কোনোভাবেই আপনার মনে হবে না যে আপনার পয়সা বরবাদ হচ্ছে। ফলস দেখা শেষ, এবার উপরে যাওয়ার পালা। এবারে হবে আসল কষ্ট। বেশ চড়াই সিঁড়ি আছে, যদিও ডিস্টেন্স অত বেশি নয়, কিন্তু সিঁড়ি বেশ চড়াই। ফলে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সিঁড়ি দিয়ে চড়া খুব কষ্টকরই হবে। কিছু কিছু জায়গায় সিঁড়ির চড়াই অতটা বেশি নয়, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ চড়াই। আমার অলরেডি শ্বাস ফুলে গেছে এইটুকু আসতেই। চলুন যাওয়া যাক। 2 মিনিট চড়তেই শ্বাস ফুলে গেল পুরো। উঠে এসেছি ওপরে, সিঁড়ি ভেঙে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে 5 মিনিটের মধ্যে চলে আসবেন, আর যদি সেরকমভাবে শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আজকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে আসতে হবে। তো আমি মোটামুটি 5 মিনিটের মধ্যে চলে এলাম উপরে উঠে। আচ্ছা, এখানে দেখছি এই গেট ক্রস করেই যেখান দিয়ে এন্ট্রি হচ্ছে এলিফ্যান্ট ফলসে, তারপরে দেখছি এখানে খাসি ট্রাইবদের যে লোকাল ড্রেসের যে বিভিন্ন অর্নামেন্টস এবং
ড্রেসিং সেগুলো করার একটা জায়গা রয়েছে। এখন সন্ধে 7:10 আর আমি রয়েছি হোটেল রুমের মধ্যে। তো আজকের পর্বের ভিডিও তো আপনাদের আমি দেখালাম, আজকে যে প্ল্যান করেছিলাম যে ট্যুর করলাম সেটা দেখালাম। কালকের জন্য যে প্ল্যান করেছি সেটা হচ্ছে এখানে মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশনের আন্ডারে কতগুলি ট্যুর কন্ডাক্ট করা হয় বাসের মাধ্যমে, যেখানে হচ্ছে বাসে করে বিভিন্ন ট্যুরিস্টদের খুবই কম খরচের মধ্যে বিভিন্ন স্পটগুলোকে দেখানো হয়, ট্যুরিস্ট স্পটগুলোকে। তো সেক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ আছে, যেমন একটা আছে শিলংয়ের আশপাশে একটা প্যাকেজ আছে, চেরাপুঞ্জির দিকে একটা প্যাকেজ আছে, চেরাপুঞ্জি অ্যান্ড 7 সিস্টার ফলস ওই সাইডে একটা প্যাকেজ আছে, যেমন মাউলিলং গ্রাম, তারপর ডাউকি রিভার ওই দিকে একটা প্যাকেজ আছে। তো আমি আজকে ফিরে আসার পরে আমি খুঁজছিলাম যে এমটিডিসি অফিসটা কোথায়। তো প্রথম দিকে আমি খুঁজে পাচ্ছিলাম না, তো পরে গিয়ে যখন খুঁজে পেলাম তখন দেখলাম যে অফিসটা বেশ খানিকটা দূরে, এবং আমার ইচ্ছা ছিল হেঁটে যাওয়ারই, কিন্তু বেশ খানিকটা দূরের জন্য আমি গেলাম না। তার বদলে কী করলাম, যে ওদের যে কন্ট্যাক্ট নাম্বার যেটা গুগলে দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করলাম। ওরা খুব স্বচ্ছন্দে বললো যে ওরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আধার কার্ড এবং কোথায় যাব, কোন প্যাকেজটা নেব, চেরাপুঞ্জি নাকি মাউলিলং গ্রাম নাকি শিলংয়ের লোকাল সাইট সিন, কোন প্যাকেজটা নেব সেটা লিখে পাঠিয়ে দিলে ওরা একটা কিউআর কোড পাঠাবে, এবং সেই কিউআর কোডে যতটা চার্জ ওদের লাগে প্রত্যেকটা আলাদা আলাদা স্পটে ঘোরার জন্য সেই চার্জটা পাঠিয়ে দিলে ওরা ওখান থেকে টিকিট বুক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো আমি হোয়াটসঅ্যাপে আধার কার্ডের ফটো এবং তার সাথে যে কোথায় যাব, কালকে যেমন আমি প্ল্যান করেছি চেরাপুঞ্জির দিকে ঘুরবো, চেরাপুঞ্জি তার সাথে আরও 4-5টা পয়েন্ট আছে, তার সাথে 7 সিস্টার ফলসও আছে। তো সেই জন্য আমি সেই লোকেশানটা পাঠালাম, তো ওরা বললো সেখানে হচ্ছে 750 রুপিস চার্জ লাগবে। তো যাই হোক, তারপর আমি ডিটেলস পাঠিয়ে দেওয়ার পরে ওরা টিকিট বুক করে আমাকে টিকিটটা পাঠিয়ে দিল। তো ওদের ডিপার্চার টাইম হচ্ছে সকাল 8টা, এবং যে এমটিডিসির যে অফিস আছে সেখানে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 7:30টার মধ্যে। তো যাই হোক, কালকে সকালবেলা আমি 7:30টার মধ্যে ওখানে পৌঁছে যাব, এবং কালকে আমার যে ট্যুর হবে সেটা হচ্ছে চেরাপুঞ্জি। আপনারা সঙ্গে থাকবেন। আশা করি এর পরের পর্বের ভিডিও, মানে যেটা হচ্ছে কালকে আমি করব ভিডিওটি, সেটা খুব ভালো লাগবে। আর আজকের পর্বের ভিডিও এই পর্যন্তই। আজকের পর্বের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যদি কোনো কিছু মন্তব্য করতে হয়, যদি কিছু বলতে চান, তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান। আর আপনার আশেপাশে চেনাশোনা যারা আছে তাদের মধ্যে আমার যে ভিডিওগুলি এবং যে চ্যানেল সেটাকে শেয়ারও করতে পারেন। তো আজকের জন্য সবাইকে বিদায়, আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সঙ্গে থাকবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন। সবাইকে টাটা।